আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব আলো অধ্যায়ের এই যে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপারে আমরা যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো থেকে আমরা এমসিকিউ গুলো আলোচনা করব। ঠিক আছে, তো এর আগের দিন কিছুটা আমরা এমসিকিউ আলোচনা করেছিলাম। ঠিক আছে, এবার আজকে এর আগের দিন আমরা আলো চ্যাপ্টার থেকে কিছুটা আলোচনা করেছিলাম। এবার আজকে আমরা আলোচনা করব এর আগের দিন আমরা আলোর এখানে বলেছে আলোর কোন ধর্মের জন্য দুইয়ের আমরা D61 আলো চ্যাপ্টার আমরা করছি থেকে 7 নাম্বার থেকে। ঠিক আছে, 7 না, আমি প্রথম থেকে করি। এর আগের দিন আমরা আলোচনা করেছি দুইয়ের দাগেগুলো কিছুটা, তবু আলোচনা করছি। অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোথায় রাখলে বস্তুটির অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়? অবতল দর্পণ বলেছে। দেখো, অবতল দর্পণে সাধারণত সৎ প্রতিবিম্ব গঠিত হয়। তো একটা পজিশন আছে যেখানে যদি আমরা বস্তুকে রাখি অবতল দর্পণের, সেক্ষেত্রে আমরা অসৎ প্রতিবিম্ব পাবো। এটা কি? এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণের এটা কি? প্রধান অক্ষ, এটা ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আমরা যদি অবতল দর্পণের এটা হচ্ছে মেরু, পোল বা মেরু, আমরা যদি একটা বস্তুকে অবতল দর্পণের বক্রতা না, আমরা যদি মেরু এবং ফোকাসের মধ্যে রাখি, অর্থাৎ বস্তুটাকে যদি ফোকা এফ এর কম দূরত্বে রাখি, অর্থাৎ এফ এবং মেরু, ফোকাস বিন্দু এবং মেরুর মাঝে রাখি, তাহলে কি হবে? আমরা প্রথম নিয়ম কি জানি, শিখেছিলাম যে অবতল দর্পণে যদি কোনো একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত হয়, সেই রশ্মিটা প্রতিফলনের পর কোথা দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। আরেকটা নিয়ম বলেছিলাম, কোনো একটা রশ্মি যদি মনে হয় যে কোথা দিয়ে গিয়ে পড়ছে, দেখো অ্যাকচুয়ালি পড়ছে এই বিন্দুটা থেকে, কিন্তু উল্টো দিকে মনে হচ্ছে যেন বক্রতা কেন্দ্র দিয়ে রশ্মিটা গেছে। ফলে যে রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়ে গেছে বলে মনে হবে, সেই রশ্মিটা প্রতিফলনের পর কোন বিন্দু দিয়ে যাবে? প্রতিফলনের পর বক্রতা কেন্দ্র দিয়েই যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি রশ্মিগুলো কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে অপসারী হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা প্রতিফলিত রশ্মি। ফলে এই রশ্মিগুলোকে এখানে যদি কোনো দর্শক এরকম চোখ দেয়, চোখ দিয়ে দেখবে যে এই দর্পণের পেছনের কোনো একটা বিন্দু থেকে, এইরকম একটা বিন্দু থেকে রশ্মিগুলো আসছে। ফলে প্রতিবিম্বটা এইটুকু দেখো কল্পনা করে পিছনে বাড়িয়েছি। রশ্মিগুলো কি বাস্তবে মিলিত হয়েছে? না, বাস্তবে মিলিত হয়নি। তার জন্য এই প্রতিবিম্বটা কিরকম সোজা হলো, এবং বাস্তবে তো রশ্মি মিলিত হয়নি। কোন প্রতিফলন বা প্রতিসরণের পর যদি মনে হয় যে কোনো একটা বিন্দু রশ্মিগুলো অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন যে প্রতিবিম্বটা গঠন হয় সেই প্রতিবিম্বটা কেমন? অসৎ। কেমন হয়? অসৎ। এবং এই প্রতিবিম্বটা সমশীর্ষ। ঠিক আছে, এবং প্রতিবিম্বটা দেখো বস্তুর তুলনায় বড়। ঠিক আছে, বিবর্ধিত। তাহলে উত্তর কি হলো? যে বস্তুটাকে যদি মেরু ও ফোকাস বিন্দুর মাঝে রাখি, দেখো লেন্সের আলোক কেন্দ্রগামী কোন আলোক রশ্মির চ্যুতি কত? দেখো, লেন্সের আলোক কেন্দ্রগামী কোন আলোক রশ্মির চ্যুতি কত? আমরা যদি লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা জানি, বা সংজ্ঞাটাই কি বলছে, যে লেন্সের আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের অভ্যন্তরে এমন একটি বিন্দু যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে তার কোন রকম চ্যুতি হবে না। যে পথ আলোক রশ্মিটা গেছে সেই পথেই বেরিয়ে যাবে। সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো কি? আলোক কেন্দ্র। ঠিক আছে, এটা এ, এটা বি। তাহলে এ বিটা হচ্ছে লেন্সের উন্মেষ, এটা যদি প্রধান অক্ষ হয়। ঠিক আছে, তাহলে আলোক কেন্দ্র, এটা আলোক কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যে এই বিন্দুর মধ্যে যদি আলোক রশ্মি পড়ে, তাহলে সেই রশ্মিটা যে পথে এসছে সেই পথে চলে যাবে। রশ্মিটা কোন রকম এইদিকে বাঁকবে না বা এইদিকে বাঁকবে না, অর্থাৎ রশ্মিটা কোনো চ্যুতি ঘটবে না। চ্যুতি ঘটবে না মানে কি? এখানে চ্যুতি কত? 0।
তাহলে কি বলছে, লেন্সের আলোক কেন্দ্রগামী কোন আলোক রশ্মির চ্যুতি কত, 0। প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। একটা প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হচ্ছে রামধনু। ঠিক আছে, বর্ণালী কেন সৃষ্টি হয়? বর্ণালী সৃষ্টি হয় সাধারণত আলোর বিচ্ছুরণের জন্য। কিসের জন্য? আলোর বিচ্ছুরণের জন্য সৃষ্টি হয়। রামধনু একটা প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ যেমন, তেমনি আমরা বলতে পারি রামধনু একটা আমাদের বর্ণালী 2 রকমের আছে, শুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী। রামধনুটা কিন্তু অশুদ্ধ বর্ণালীর একটা উদাহরণ বলতে পারি। ঠিক আছে, তারপরে সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি? সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী, তাহলে একটু আগে বললাম বিশুদ্ধ বর্ণালী আছে আর অশুদ্ধ বর্ণালী আছে। বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ হচ্ছে এক লাল আর বেগুনি। কারণ কি, লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সব থেকে বেশি, ফলে তার বিচ্যুতি সব থেকে কম, ফলে সে উপরে থাকে। আর বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তার বিচ্যুতিটা সব থেকে বেশি, সে এক প্রান্তে থাকে। ঠিক আছে, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বোঝো? দেখো, আমরা কোনো কিছুর প্রতিসরাঙ্ক মিউ সমান কি জেনেছি, c/v। তাহলে বায়ু সাপেক্ষে যদি জলের প্রতিসরাঙ্ক বলি মিউ এ, জলের প্রতিসরাঙ্ক, তাহলে কি হবে? বায়ু সাপেক্ষে যদি জলের প্রতিসরাঙ্ক বলি, এটা হচ্ছে যে কোনো একটা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বললে কি হবে, এ এখানে ডাব্লু। যার প্রতিসরাঙ্ক বের করব তার গতিবেগটা কোথায় থাকবে, VW/VA। এটা মান কত, 1.33। তাহলে কি বলবো, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে বুঝি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে বলতে পারবো যে বায়ু মাধ্যমে আলোর গতিবেগ এবং জলে আলোর গতিবেগের অনুপাত 1.33 বলতে পারি। বা আরেকটা সম্পর্ক আছে কেমন, যে মিউ ইজি মানে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সমান হচ্ছে মিউ ডাব্লু বাই মিউ এ। ঠিক আছে, অর্থাৎ জলের পরম প্রতিসরাঙ্ক এবং বায়ুর পরম প্রতিসরাঙ্কের অনুপাত 1.33। এই কথাটাও কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু এটা একটা সম্পর্ক কি, যে পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আপেক্ষিক প্রতিসরাঙ্কের সম্পর্ক। অর্থাৎ জলের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে বায়ুর পরম প্রতিসরাঙ্ক। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক সমান জলের পরম প্রতিসরাঙ্ক বাই বায়ুর পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তারপরে যেটা আমরা করব, যে সরল ক্যামেরাতে কি ধরনের লেন্স ব্যবহৃত হয়। একটা সরল ক্যামেরায় সবসময় আমরা উত্তল লেন্স ব্যবহার করি। কারণ কি, সরল ক্যামেরায় যে প্রতিবিম্বটা দরকার হয়, সেই প্রতিবিম্বটা কিন্তু কিরকম প্রকৃতির হতে হবে, সৎ হতে হবে। ঠিক আছে, এবং বিবর্ধিত সৎ এবং উল্টানো হয়। ঠিক আছে, এবং সরল ক্যামেরায় এই ধরনের লেন্স ব্যবহার করা হয়। আলোর কোন ধর্মের জন্য পৃথিবীর আকাশকে নীল দেখায়? অ্যাকচুয়ালি আলোর বিক্ষেপণ, কি বললাম, আলোর বিক্ষেপণ ধর্মের জন্য পৃথিবীর আকাশকে নীল দেখায়। তারপরে কোশ্চেন 8 নম্বরে কোশ্চেন, একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? একটা উত্তল লেন্সের ফোকাসে একটা বস্তু আছে। ঠিক আছে, এটা উত্তল লেন্স। তাহলে এগুলো আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে, আজকে আবার রিপিট হচ্ছে। তাহলে এটা ফোকাস। তাহলে একটা বস্তুকে উত্তল লেন্সে যদি ফোকাসে রাখি, তাহলে প্রতিবিম্ব কিরকম হবে, তাই তো না? প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? দেখো, যে রশ্মিটা দিয়ে গেল প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, সেই রশ্মিটা প্রতিফলনের পর কোন বিন্দু দিয়ে যাবে? প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে গেল। আর যে রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে গেল, তার তো কোনো রকম বিচ্যুতি ঘটবে না, এরকম ভাবে চলে গেল। ফলে এই যে প্রতিশ্রিত রশ্মি দুটো আমার সঠিক হয়নি আঁকাটা, যদি একদম স্কেল দিয়ে ঠিকঠাক আঁকতাম,
তাহলে কি হতো, এই যে দেখতে পাচ্ছ প্রতিষ্ঠিত রশ্মি দুটো পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়ে যায়। যখন প্রতিষ্ঠিত রশ্মি দুটো পরস্পরের সঙ্গে সমান্তরাল, তখন ধরে নেওয়া হয় রশ্মিগুলো কোথায় মিলিত হবে, অসীমে। ফলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়, অসীমে। যখন আমরা কোন একটা আলোক রশ্মি সমান্তরাল মানে বস্তু অসীমে থাকে, এবং ওই অসীম থেকে আসা আসা রশ্মিগুলোকে আমরা কি ধরি, অসীম থেকে আসা আলোক রশ্মিগুলোকে আমরা সমান্তরাল আলোক রশ্মি ধরি। একই রকম প্রতিষ্ঠিত রশ্মিগুলো যদি পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়ে যায়, তাহলে সেই রশ্মিগুলো কোথায় মিলিত হয়, অসীমে। ফলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীমে। এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, কোন প্রকার রশ্মির কম্পাঙ্ক সব থেকে কম? দেখো, এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, এদের মধ্যে যাদের তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার কম্পাঙ্ক তত কম হবে। তাহলে কম্পাঙ্ক সব থেকে কম কার, অতিবেগুনি রশ্মির। কার কম্পাঙ্ক সব থেকে কম, অতিবেগুনি রশ্মির কম্পাঙ্কটা হচ্ছে সব থেকে কম। কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। যখন স্নেলের সূত্র পড়ানো হয় তখনই বলা হয় ব্যাপারটা। স্নেলের সূত্রটা কি? স্নেলের সূত্র বলছে এটা যদি একটা মাধ্যম হয়, এই মাধ্যম, এটা ধরো না বি মাধ্যম, তারা বলছে যে কোন একটা আলোক রশ্মি যদি কি ওই আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে তীর্যভাবে আপাতিত হয়, তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের যে সাইন, তার অনুপাতটা কি হবে, ধ্রুবক। আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণ, দেখো এটা আবার দেখা গেল এটা আয়ন, এটা দেখা গেল আরন, দেখা গেল এটা I2, এটা দেখা গেল R2। তো বলছে যে সাইন অফ আই বাই সাইন অফ আর সমান সাইন অফ R1 বাই সাইন অফ সাইন অফ আয়ন বাই সাইন অফ কত, R1 সমান সাইন অফ I2 বাই সাইন অফ R2। এটা সমান ধ্রুবক। এবং পরে দেখা যাচ্ছে ধ্রুবকটা হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এটা হচ্ছে স্নেলের সূত্র। এবং এটা কেমন আলো হতে হবে, সবগুলোকে এক বর্ণীয় আলোর ক্ষেত্রে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে বৃহৎ তলে তীর্যভাবে আপাতিত হয়, তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, তাকে আমরা বলেছি সেটা ধ্রুবক, এবং সেই ধ্রুবকটাকে আমরা কি, প্রতিসরাঙ্ক বলি। তাহলে কখন এটা প্রযোজ্য হবে না? যদি দেখা যায় যে একটা আলোক, এটা অভিলম্ব, একটা আলোক রশ্মি যদি এই দুই মাধ্যমের বৃহৎ তলের সঙ্গে লম্ব হবে যদি আপতিত হয়, দুই মাধ্যমের বৃহৎ তলের সঙ্গে লম্ব ভাবে যদি আপতিত হয়, বা আমরা উল্টো ভাবে বলতে পারি যে যদি আপাতিত আলোক রশ্মিটা আপাতন কোণ, যদি আপাতন কোণ আই সমান কত হয়ে যায়, 0। আপাতন কোণ যদি আই 0 হয়ে যায়, প্রতিসরণ কোণটা আরটাও 0 হয়ে যায়। যে ক্ষেত্রে সাইন 0 মান 0/0, সেটা একটা অজ্ঞাত জিনিস। সেই কারণে অর্থাৎ লম্ব ভাবে আপতনের ক্ষেত্রে, অর্থাৎ আপাতন কোণ যদি 0 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হবে না। ঠিক আছে, আমরা প্রত্যেকটা শর্ট কোশ্চেনের সঙ্গে সঙ্গে ওই রিলেটেড যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো আমরা আলোচনা করে নেব। ঠিক আছে, দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? দৃশ্যমান আলোর 7টা বর্ণ আছে, ঠিক আছে, তার মধ্যে কার বিক্ষেপণ সব থেকে বেশি? দেখো, সব থেকে যার তরঙ্গ দৈর্ঘ্য, বিক্ষেপণের সূত্র হচ্ছে যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ তত কম, বিক্ষিপ্ত আলোর তীব্রতা তত কম। যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার বিক্ষেপণ তত বেশি। তাহলে সব থেকে দৃশ্যমান আলোর মধ্যে সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার সব থেকে কম? সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে বেগুনি বর্ণের। কার? বেগুনি বর্ণের। বেগুনি বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে তার বিক্ষেপণ সব থেকে বেশি। অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হবে? এটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অবতল দর্পণ থেকে বস্তু কোথায় রাখলে বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে? এটা একটা কি, মোটামুটি ভাবে ধরে নিতে পারি এটা একটা অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে এটা কি ফোকাস, এটা কি বক্রতা কেন্দ্র। ঠিক আছে, তাহলে আমি একটা আমার ভিডিওতে যারা দেখবে যে বস্তুর বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের
অবস্থান প্রকৃতি নিয়ে একটা ভিডিও করা আছে, ঠিক আছে? এই প্লে লিস্টে দেখবে ভিডিও আছে এই নিয়ে, যেটা আমি হয়তো এতে গেছি, এটা দেখাচ্ছি আপাতত। কোথায় রাখলে আমরা যদি একটা বস্তুকে ধরলাম যে এখানে রাখলাম, অ্যাকচুয়ালি উত্তরটা হবে বক্রতা কেন্দ্রে। তাহলে এখানে আমরা দেখি ব্যাপারটা যে বক্রতা কেন্দ্রে, স্যার আপনি বললেন উত্তরটা ঠিক কিনা। একটা বস্তু যদি বক্রতা কেন্দ্রে রাখি তাহলে একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গেল, ঠিক আছে? প্রতিফলনের তিনটে নিয়ম আছে অবতল দর্পণে। একটা হচ্ছে, প্রথম নিয়ম হচ্ছে একটা রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যায়, সেই রশ্মিটা প্রতিফলনের পর কি হবে, ফোকাস বিন্দুতে যাবে। একটা জিনিস এখানে মেনটেন করা উচিত যে এটুকু যা হবে এখান থেকে এটুকু তাই হওয়া দরকার, একটু কম বেশি হবে না। স্কেল দিয়ে আঁকলে খুব ভালো সুন্দর প্রতিবিম্ব পাওয়া যাবে। দ্বিতীয় কি, একটা রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে যায়, মানে সেই রশ্মিটা প্রতিফলনের পর কোথাও একটা ভুল হলো, ঠিক আছে? একটা এরকম ভাবে যদি আমি ফোকাসটা যদি এখানে ধরি, তাহলে একদম খারাপ ভাবে এখানে পড়লো, ফলে প্রতিশুদ্ধ রশ্মিটা এখানে চলে যেতে হবে। ফলে দেখা যায় একটু মানে আমি তো স্কেল দিয়ে আঁকি নেই, ফলে ঠিকঠাক মিলছে না। তাহলে একটা রশ্মি প্রতিফলিত রশ্মিটা এখানে আসবে, আর এই যে রশ্মিটা পড়লো ফোকাস বিন্দুতে গিয়ে পড়লো রশ্মিটা, এই রশ্মিটা কি হয়ে যায়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আসে, যে এরকম একটা জায়গায় মিলিত হয়। ফলে দেখা যায় বস্তুর যা দৈর্ঘ্য হয় প্রতিবিম্ব দৈর্ঘ্য একই হয়, বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্ব দৈর্ঘ্য কি হয়, একই হয়, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব, হ্যাঁ তাহলে কোথায় রাখলে, কত দূরে রাখলে, যদি দর্পণ থেকে বক্রতা কেন্দ্রে যদি রাখি বক্রতা কেন্দ্রে যদি রাখি অবতল দর্পণে, তাহলে বস্তু সমান আকারে হবে। বা বক্রতা ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যে যদি রাখি, বা ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে রাখলে, জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কি ধরনের লেন্সের মতো আচরণ করে? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম জনই ভুল করে। জলের মধ্যে যখন একটা বায়ুর বুদবুদ থাকে, তখন দেখো এটা জল, এটা কি, এটা একটা বায়ুর বুদবুদ। বায়ুর বুদবুদের ভিতরে কি আছে, এয়ার, বায়ু আছে। তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক জলের প্রতিসরাঙ্ক তো কম, জলের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33, বায়ুর প্রতিসরাঙ্ক প্রায় 1, মানে 1-এর থেকে একটু বেশি যদি এক্স্যাক্টলি দেখা যায়। তাহলে আমরা জানি যে কোন একটা মানে তরলের প্রতিসরাঙ্ক যদি তরলের মধ্যে যে ওর থেকে কম প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোন একটা বস্তুকে ডুবিয়ে রাখা হয়, তাহলে সেটা মানে এটা কেমন, অ্যাকচুয়ালি একটা বাবেল মানে একটা উত্তল লেন্স হিসেবে ধরতে পারি, কিন্তু এর প্রতিসরাঙ্ক কম হওয়ার জন্য এই বায়ুর বুদবুদটা অবতল দর্পণের ন্যায় আচরণ করবে। কিরকম আচরণ করবে, অবতল দর্পণের ন্যায়। ম্যাক্সিমাম জন হয়তো করে আসবে উত্তল দর্পণ, যেটা ভুল উত্তর, ঠিক আছে? কিরকম উত্তর কি হবে, অবতল লেন্সের ন্যায় আচরণ করবে, ঠিক আছে? উত্তর অনেকে করে আসবে উত্তল লেন্সের মতো, তবে উত্তল লেন্স না, সেটা কি হবে, অবতল লেন্সের মতো। এর কারণটা কি, এর কারণ হচ্ছে যে বায়ুর প্রতিসরাঙ্ক জলের প্রতিসরাঙ্ক থেকে কি হয়, কম। তারপর দেখো, একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য, একটা অবতল দর্পণকে যদি জলে নিমজ্জিত করি তার ফোকাস দৈর্ঘ্য কোনো রকম পরিবর্তন ঘটবে না। কারণটা কি, আমরা দর্পণের ক্ষেত্রে যখন আলোচনা করেছি, দর্পণে কিন্তু রশ্মিটা একই মাধ্যমে থাকে। এটা ধরুন একটা দর্পণ বাহিত আছে, তাহলে কি হচ্ছে, রশ্মিটা এভাবে গেল, ওই মাধ্যমে তো ফেরত আছে। এবার দর্পণটাকে ধরে নাও যে ডুবিয়ে দিলাম জলে, এরকম জল আছে, ঠিক আছে? একটা দর্পণ এরকম ভাবে জলে ডুবানো আছে, তাহলে এইভাবে প্রধান অক্ষ, একটা রশ্মি যদি জল থেকে একটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি রশ্মি আছে এরকম ভাবে, সেটা কোথা দিয়ে যাবে, তো এখান দিয়ে যাবে, তাহলে ওই মাধ্যমে তো থাকছে, ঠিক আছে? ফলে একটা অবতল দর্পণকে যখন আমরা জলে নিমজ্জিত করব, তখন তার ফোকাস দৈর্ঘ্যের কোন রকম পরিবর্তন ঘটবে না, ঠিক আছে? উত্তল লেন্সকে অপসারী লেন্স বলে, সত্য না মিথ্যা? উত্তল লেন্সকে অপসারী লেন্স বলে, কথাটা একদম মিথ্যা, সত্য না। অবতল লেন্সকে অপসারী লেন্স বলে, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। কারণ কি, যদি আমরা উত্তল লেন্সে
প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলোক রশ্মিগুলো ফেলি, তাহলে সেই রশ্মিগুলো প্রতিসরণের পর কি হবে? ঠিক আছে, যদি উত্তল লেন্সে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপাতিত আলোক রশ্মিগুলো প্রতিসরণের পর একটা নির্দিষ্ট রশ্মিগুলো কি অভিসারী রশ্মিতে পরিণত হয়ে যায় এবং একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই কারণে উত্তল লেন্সকে আমরা বলবো অভিসারী লেন্স, কখনোই অপসারী লেন্স বলতে পারবো না। এখানে বলেছে অপসারী লেন্স, তাহলে বিবৃতিটা মিথ্যা ছিল। দেখো, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু আলোর বেগের উপরে নির্ভর করে। ঠিক আছে, কারণটা কি আলোর বেগের উপর নির্ভর করে? কারণ আমরা যদি দেখি, যেমন কাঁচের প্রতিসরাঙ্ক, লাল বর্ণের আলোর জন্য যে প্রতিসরাঙ্ক দেখাবে, বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্ক আলাদা দেখাবে। কারণ কি? কাঁচের মধ্যে লাল বর্ণের আলোর গতিবেগ আলাদা হবে, বেগুনি বর্ণের আলোর গতিবেগ আলাদা হবে। তার কারণটা আবার কি? তার কারণটা হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি বর্ণের কম, আর এর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কি বেশি। ঠিক আছে, বেগের উপর কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপরে কিভাবে নির্ভর করে? তাহলে আমরা প্রতিসরাঙ্ক সমান কি জানি? মিউ সমান সি বাই ভি। সিটা তো শূন্য মাধ্যম আলোর গতিবেগ, এটা তো ফিক্সড। আমরা কারো যদি ভি বাড়াই তাহলে প্রতিসরাঙ্কটা কি হবে? কমবে। অর্থাৎ কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক তার বেগের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তিত হবে? ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমে আলোর বেগ কত? এটাও খুব সুন্দর কোশ্চেন। প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমে আলোর বেগ কত? তাহলে যেগুলো দেওয়া আছে, মিউ সমান কত দেওয়া আছে? 1.5। আমরা মিউ এর সংজ্ঞা কি জানি? মিউ কোন মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক মানে কি? সি বাই ভি। যদি কোন রকম প্রতিসরাঙ্ক না দেওয়া থাকে কারো সাপেক্ষে তাহলে আমরা পরম প্রতিসরাঙ্ক ধরে নেব। মিউ সমান সি বাই ভি। সিটা কি? সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভিটা কি? ভি হচ্ছে যে মাধ্যমে প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে এটা কত বসাবো? 1.5। সি এর মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই কত? ভি। বা লিখবো ভি সমান কত? 3 × 10⁸ বাই 1.5। পয়েন্ট তুলবো, উপরে একটা 10 গুণ হয়ে গেল। তাহলে 3 × 10 কত? 30, নিচে কত? 15 ইন্টু কত? 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো 15 দুগুণে কত? 30। তাহলে কত হলো? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলো 2 নম্বরের জন্য পড়ে, একদম শর্টকাটে করলেই হয়ে যায়। তাহলে কত হলো? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমাদের 17 নম্বর পর্যন্ত হলো। আজকে আমি লাস্ট 20 দাগ পর্যন্ত করাবো। ঠিক আছে, তারপরে আবার পরের দিন আলোচনা হবে। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয়। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না, এটা সত্য। কারণ আলোর বিচ্ছুরণের জন্য অবশ্যই কিছু দরকার, এটা মাধ্যমে দরকার হয়। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না। দেখো, লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়? দেখো, লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর কোন ধর্ম ব্যবহার করা হয়? তাহলে আলোর প্রতিসরণ কোন ধর্ম ব্যবহার করা হয়? আলোর প্রতিসরণ লেন্স দ্বারা। যদি দর্পণ বলতো তাহলে কি হতো? যদি দর্পণ বলতো তাহলে প্রতিফলন হতো। তাহলে এখানে কি আছে? লেন্স। তাহলে আলোর প্রতিসরণ ধর্মের ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? ক্যামেরায় উত্তল লেন্স ব্যবহার করা হয়। এতদূর পর্যন্ত আজকে থাকলো। তো যদি তোমাদের মনে হয় যে এই আলো চ্যাপ্টার ভিডিও দেখবো, যে প্লেলিস্টে এই ভিডিও থাকবে সেই প্লেলিস্টের ভিডিও থাকবে। যদি সেই ভিডিওগুলো ভালো না লাগে তোমরা কমেন্ট করে বলতে পারো। আবার সুন্দর করে এই বোর্ডে, মানে এর আগে যে আলোর ভিডিওগুলো করা হয়েছে সেই ভিডিওগুলো খাতায় করা হয়েছে এবং সেখানে তো অনেকটা নোটছে এগুলো আমার মোবাইলটা। ঠিক আছে, তোমরা যদি চাও যে আলো চ্যাপ্টার আবার নতুন করে ভিডিও তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি করব। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকলো আজকের মতো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।
এবং তোমরা যারা নতুন ট্রেনে তারা অপেক্ষা করো, তোমাদের জন্য অবশ্যই সম্পূর্ণ আলোচনাটা শেষ করবো। আর যারা পুরাতন ট্রেনে আছে তারা তো কোশ্চেন আনসারগুলো আমার সঙ্গে সঙ্গে করতে পারবে। তবে বলি, আমার এই কোশ্চেন পড়ার সাথে সাথে আমার উত্তরের আগে তোমরা নিজের আগে উত্তর পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর আমার উত্তরটা শুনবে এবং আমার ব্যাখ্যাটা শুনবে, তাহলে কার্যকরী। নাহলে আমি এই যে সলভ করে দিচ্ছি আর তোমরা সলিউশনটা তোমরা খাতে টুকে নেবে, এই জিনিসটা খুব ভালো জিনিস না। টেস্ট পেপারগুলো কেন বেরোয়? যে তোমার অবস্থাটা কোন পজিশনে আছে বা কি সিচুয়েশন আছে সেটা দেখার জন্য, ঠিক আছে? সেটা অবশ্যই দেখবে তোমরা, ঠিক আছে? এই বলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।